আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আশা করি মাশাআল্লাহ ভালো আছি। ব্যস্ততার দিন যাচ্ছে, তারপরেও চলে আসলাম আজকে একটা একটা ভিডিও করার জন্য আরকি। আপনাদের অনেক মানুষের অনেক ধরনের প্রশ্ন আছে আমার কাছে যে, "ভাইয়া বর্তমান যেগুলা চলতেছে, পাসপোর্ট রিটার্ন করে দিচ্ছে ইন্ডিয়ায়। তারপর আমাদের করণীয় কি? বা আমাদের যাদের রিফিউজ করে দিছে, আমাদের করণীয় কি?" অনেকের অনেক ধরনের প্রশ্ন মনে। কমেন্টস বক্সে অনেক কমেন্টস দেখেছি, রিপ্লাই দেইনি, বাট দেখেছি আমি। সো ভাবলাম যে আজকে একটা ছোট্ট একটা ভিডিও করে দিই আপনাদের জন্য। আসলে বর্তমান যে সিচুয়েশন চলতেছে, সো এই সিচুয়েশনে আসলে বলার মতো তেমন কোনো কিছুই নাই। আসলে বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আমি। এক কথায় বলতে পারেন যে বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আবার কিছু মন থেকে আবার কিছু কথা আসতেছে যে বলেই ফেলি। আবার আমার অনেক কথা আছে যে অনেক ভাইয়ের পছন্দও হবে না, বা অনেক ভাই আছে যে মন থেকে গালি দেওয়া শুরু করে দেবেন। অনেকদিন বলছেন যে ভাইয়া, অনেকে আছে বা ইভেন আছে যে যারা ব্রোকার আছে তারা পাইলে আমাকে দুটো পিটাবেন, যে ধরনের কথা বলবো আজকে। বর্তমান যে অবস্থাটা হচ্ছে, এই যে আমি ফার্স্টে আমি সব থেকে বেশি প্রতিবাদ জানাবো একটা বিষয়, সেটা হচ্ছে যে ইন্ডিয়ার বর্তমান আচরণের জন্য। ইন্ডিয়ার যে বর্তমান আমাদের বাঙালিদের সাথে যে আচরণগুলো করতেছে, সো এটা আমি বলতে পারেন যে বিশাল, মানে ক্ষিপ্ত বলতে পারেন তাদের উপর এই আচরণের কারণে। এটা যে আমি মাল্টা এম্বাসি দোষ দিব বা মাল্টার কথা বলবো তা কিন্তু না, আমি হচ্ছে সব থেকে বেশি মানে ক্ষিপ্ত হয়ে আছি ইন্ডিয়ার উপর। দেখুন, আমার কিছু জিনিস খুব খারাপ লাগছে, আমি কখনো আশাও করিনি, অ্যাকসেপ্ট করিনি, আমি পুরো বোকা হয়ে গেছি যখন আমি শুনছি যে আপনার কিছু পাসপোর্টের কথা, আমি কিছু পাসপোর্টও দেখছি যে আপনার ভিসার স্টিকার লেগেছে, সেই স্টিকার উঠায় তারা রিফিউজ মেরে দিছে। সো এই জিনিসগুলো আসলে আমি যে এতটা অবাক হয়ে গেছি যে বলার মতো না। আর যেটা ওসিতে চলে গেছিল, আমি সেই ফাইলও যে রিটার্ন করে দিবে আমি এটাও কল্পনাও চিন্তা করতে পারিনি। দেখেন, আজ থেকে প্রায় 6 মাস আগে বা 5 মাস আগে যখন স্টুডেন্ট ভিসা অফ হয়ে গেছিল, ঠিক আছে? সো স্টুডেন্ট ভিসাটা যখন অফ হয়ে গেছিল, স্টুডেন্ট ভিসায় যাদের ফাইল আপনার দিল্লি হাই কমিশন প্রসেসিং ছিল, সো ওদের অফ হওয়ার ডিসিশন চলে আসছে। দিল্লি হাই কমিশন প্রসেসিং যেগুলো ছিল সেই ফাইলগুলো তারা জাস্ট অনলি রিটার্ন করে দিয়েছে। কিন্তু যে ফাইলগুলো আপনার ওসিতে চলে গেছিলো, অর্থাৎ এই ফাইলগুলোর প্রসেসিং মোটামুটি 60-70% কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে হয় ভিসা দিবে নাহলে রিফিউজ করবে। সেই পাসপোর্টগুলো কিন্তু রিটার্ন দেয় নাই। কিন্তু আমি ওয়ার্ক পারমিটের জন্য, মানে ওই পাসপোর্টগুলো রিটার্ন দেয় নাই, রিটার্ন দিয়েছে কোনগুলো, যেগুলো ওসিতে যায় নাই সেই ফাইলগুলো রিটার্ন দিয়ে দিয়েছিল। কিন্তু আমি ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আমি খুব অবাক হয়ে গেলাম বর্তমান এবারের ওরা যে কাজটা করলো, যে যেসব ক্যান্ডিডেটের পাসপোর্ট ওসিতে চলে গেছে তারা অলমোস্ট এখন হয় পাসপোর্টে ভিসা পাবে, সরি, হয় পাসপোর্টে ভিসা পাবে নাহলে তাকে রিফিউজ করবে, ঠিক আছে? সেই পাসপোর্টগুলোরও তারা রিটার্ন করে দিতেছে, ওসিতে চলে গেছে কিন্তু তার পাসপোর্ট ডেলিভারির টাইম বা তার ভিসা লাগার টাইম, ভিসা লাগবে, সেই পাসপোর্টগুলো তারা রিটার্ন করতেছে। এটা কোন ধরনের বিহেভ? এটা কি কোন ধরনের বিহেভ? আমরা বাঙালি সেজন্য, নাকি আমরা বাংলাদেশের মানুষ সেজন্য? কই ইন্ডিয়ার বা নেপালিদের, হ্যাঁ তাদের এটা করে না, তাদের একটা ব্যাপার আছে, সেটা না বলাই ভালো। তবে হ্যাঁ, তারা এই ওসির পাসপোর্টগুলো রিটার্ন করে দিতেছে, যে হাজার হাজার মানুষ লাইনে দাঁড়ায় পাসপোর্টগুলো রিটার্ন নিতেছে। সো যাদের ওসিতে চলে গেছিলো তারা তো সামান্য একটা, আপনার একটা আশায় ছিল যে না আমাদের হয়তো বা ভিসা লাগবে, নাহলে রিফিউজ করবে, কিন্তু রিফিউজ করে দিতেছে, সব রিফিউজ করে দিছে। এটা কোন ধরনেরই? হ্যাঁ, যেগুলো ওসিতে যায় না সেগুলো রিটার্ন করছেন, একটা ডিসিশন আসছে। স্টুডেন্ট ভিসার কথা চিন্তা করলে ঠিক আছে, যেগুলো ওসিতে যায় না আমি সেগুলো, আমার আপাতত এই প্রসেসটা ইন্ডিয়া থেকে বন্ধ আছে, ওকে ফাইন। ওসিতে যায় না আমি ফাইলগুলো রিটার্ন করে দিচ্ছি, ঠিক আছে? আর ওসিতে মূলত যাওয়ার নিয়মই হচ্ছে যে আপনার 2-4-5 দিনের মধ্যে আপনি ওসিতে চলে যাও, সেখানে আপনার 60 দিন হয়ে গেছে ওসিতে যায়নি। তো এর মায়ের প্যাচটা যে লাস্টের দিকে এরকমভাবে আসবে সেটাও আমিও কখনো কল্পনাও করতে পারিনি। আরেকটা খারাপ লাগছে, যেটা ফার্স্টেই বললাম, যে পাসপোর্টে ভিসা লেগে গেছে, স্টিকার দিয়ে দিচ্ছেন আপনারা, সেই স্টিকার উঠে আপনি রিফিউজ সিল মেরে দিতেছেন। সো ইন্ডিয়ার আমি আসলে বিহেভটা নিয়ে আমি, মানে সম্পূর্ণভাবে ওদের অবাক হয়ে গেছে ওদের এই বিহেভটার জন্য, ঠিক আছে? যে ওদের এই বিহেভের কারণটা কি, কারণটা খোঁজার একটা চিন্তা ভাবনা করতেছিলাম। সো তখন কারণ একটা মাথায় বহু চিন্তা ভাবনা করে বহু জাইনে শুনে ভাবলাম যে কারণ তো একটা আছেই। এখন কারণ আছে কথাটা শুনলে অনেক ভাই আমাকে দিবেন গালি, ঠিক আছে? এটা স্বাভাবিক বিষয়, গালি দেওয়ারই কথা। তবে হ্যাঁ, আমি এখনও প্রতিবাদ জানাচ্ছি যে ইন্ডিয়ার এই বিহেভ,
ইন্ডিয়ার এই বিহেভ, সো এটা আসলে গ্রহণযোগ্য না। এটা গ্রহণযোগ্য না যে আমরা বাঙালি বাংলাদেশ থেকে সেখানে যাই 2 থেকে 3 মাস যাবৎ সেখানে থেকে বসে খেয়ে সেখানে আপনাদের এলাকায় আপনাদের বাড়িতে থাকতেছি, আপনাদের আমি থাকার টাকা দিতেছি, খাইতেছি দাইতেছি, আবার আমাকে 2 থেকে 3 মাস আদর করে রাখতেছেন আপনারা, ভালো কথা। কিন্তু আপনি আমাকে এইভাবে শেষ পর্যায়ে আপনি আমাকে লাথি গুঁতা দিয়ে বের করে দিবেন, এটা আমি কে এই যে যে অরাজিক কাজটা করতেছে না, এটাকে আমি বলবো যে লাথি গুঁতা দিয়ে বের করে দেওয়া না, সেই কাজটা তারা করতেছে। এটাকে আমি এর পরিমাণ দিব যে আপনারা আমাদের আদর যত্ন করে আমাদের কাছ থেকে টাকা পয়সা আদর যত্ন করে নিছেন, নিয়ে এখন আপনারা আমাদের লাথি গুঁতা দিয়ে মেরে পাঠাই দিতেছেন। কেন আমরা কি বাঙালি সেজন্য? সো আপনাদের এই বিএফটা আসলে বিন্দুতম পছন্দ হলো না। এখন বলতে পারেন যে না, এটা তো আমরা ইন্ডিয়ান না, এটা হলো মাল্টিসদের কাজ বা মাল্টা এম্বাসির কাজ। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে এম্বাসি, কিন্তু এম্বাসিতে যারা কাজ করে তারা সবই তো হচ্ছে ইন্ডিয়ান না, আমরা বাঙালিরা যায় কাজ করি নাকি মাল্টিসরা এসে কাজ করে? মাল্টিস হয়তো বা 2-1 জন আছে, 2-4 জন আছে, কিন্তু সবাই তো ইন্ডিয়ানই, তাই না? তো ব্যাপারটা আসলে আপনারা খুব খারাপ কাজ করছেন ভাই। আপনারা ইন্ডিয়ান যারা আছেন অনেকে আমার ফলোয়ার্স আছেন, সো তাদের বলবো যে ব্যাপারটা খুবই খারাপ কাজ করছেন আপনাদের। আমি এই জিনিসটা আমি অতটা ভুল বুঝতাম, মানে আমি এভাবে আপনাদের সাথে কথাটা বলতাম না। ইন্ডিয়ান যারা আছে বা ইন্ডিয়া যে কাজটা করছে বলতাম না, যদি আপনারা ওসির ফাইলগুলো রিটার্ন না দিতেন। তাহলে আমি বলতাম যে না, স্টুডেন্ট ভিসাটা যেরকমভাবে আপনারা করেছিলেন যে ওসিরগুলো আপনারা ভিসা দিয়েছেন, ওসিতে যে ফাইলগুলো যায় নাই আপনারা সেগুলো রিটার্ন করে দিয়েছেন, হঠাৎ করে ডিসিশন আসছে, বাট আপনারা ওসির ফাইলগুলো রিটার্ন দিয়ে দিয়েছেন। সো এটা তো স্বাভাবিক বিষয়। একটা জিনিস চিন্তা করেন যে এই যে বাংলাদেশ থেকে যে মানুষগুলো গিয়েছে, আমি ফার্স্টেও বলতেছি এখনও বলতেছি যে দেখুন, সবাই যে আর্থিকভাবে সচ্ছলভাবে জীবনযাপন করে তা কিন্তু না। মধ্যবিত্ত ফ্যামিলিও আছে, নিম্নবিত্ত ফ্যামিলি আছে, উচ্চবিত্ত ফ্যামিলির মানুষও এখানে আছে। সবাই যে বললেই যে এতগুলো টাকা, এই যে 1.5 মাস 2 মাস 3 মাস এক একটা মানুষ আপনাদের ইন্ডিয়ায় থেকেছে, আপনি জেনে দেখেন তো প্রত্যেকটা ছেলের না হলেও 2 থেকে 2.5 লাখ টাকা বা 1.5 থেকে 2.5 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে তাদের থাকা খাওয়ায়। কারণ মানে আমি পুরো বোকা হয়ে গেলাম। আপনারা আমাদের দেশে যখন ট্যুরিস্ট ভিসা চালু করেছেন, যেমন কলকাতার কথা বলবো, যে কলকাতা ইন্ডিয়া আপনার নিউ মার্কেট এরিয়া, আমরা বাঙালিরা না গেলে আপনাদের পেট ভরে না। আপনারা বাঙালিরা না গেলে আপনাদের মানে খাবার টাকা জোগাড় করবেন কিভাবে সেই চিন্তায় থাকেন। কারণ কি? কারণ আমাদের ট্যুরিস্টদের উপরই ডিপেন্ড করে কলকাতা নিউ মার্কেট এরিয়াটা, বাঙালিদের উপরই ডিপেন্ড করে। সো এরকম সারা ইন্ডিয়ায় আমরা ছড়াই ছিলাম। চিন্তা করতে পারেন বাংলাদেশ থেকে কতগুলো টাকা আপনাদের ইন্ডিয়ায় গিয়েছে, একবারও কি চিন্তা করতে পারেন? সো চিন্তা না করেন, কিন্তু আমাদের সাথে বিহেভটা করা তো উচিত হয় নাই আমি মনে করি। সেকেন্ড হল, আর কিছু বলার নাই, বললাম না ফার্স্টে আসলে এই বিষয় নিয়ে কথা বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। একবার বলবো যে আমাদের বাংলাদেশে আইসেন, আপনাদের বাংলাদেশে আপনাদের জন্য দাওয়াত রইল। ঠিক আছে, আমাদের বাংলাদেশে আপনাদের জন্য দাওয়াত রইল। আশা করি আমরা আপনাদের মতো বিহেভ আমাদের কাছে পাবেন না, কারণ আমরা বাঙালিদের মন অনেক বড়, অনেক বড়। সো আপনাদের ইন্ডিয়ান যারা আছেন, যারা এই কাজগুলো এম্বাসিতে বসে করছেন, সো তাদের বলবো যে আমাদের বাংলাদেশে আইসেন, আমাদের মনটাকে একবার দেখেন যে আমরা বাঙালিদের মন কতটা বড়। আদারওয়াইজ আমি জানি না আজকে ভিডিও করতেছি কতজনে আমার গালি দিবেন, আই ডোন্ট নো। আমি সবারই কথা বলবো। এখন বর্তমানে সিচুয়েশনের জন্য কি শুধু ইন্ডিয়ানরাই দায়ী? ইন্ডিয়ানরা শুধু দায়ী না, এখানে আমাদের বাঙালিরাও দায়ী আছে। কথাটা শুনলে আবারও বলতেছি, আমাকে আবারও রাগ করবেন অনেকে, আমরা বাঙালিরাও দায়ী আছি। কিন্তু হ্যাঁ, ওই একটা কথা আছে না, বলতে পারেন এক হাঁড়ি দুধের মধ্যে একটা ওই যে চুনা না কি জানি বলে না, টক ফালাই দিলে পুরো দুধটা জমে যায়, পুরো দুধটা নষ্ট হয়ে যায়। সো 10 জনের মধ্যে একটা মানুষের খারাপের কারণে পুরো 9 জন মানুষই সেটা ভুগতেছে, সেই 9 জন মানুষই ভুগতেছে। এখন এই ভোগার মধ্যে আমরা বাঙালিদের মধ্যে 10 জনের মধ্যে একজনের কারণে বাকি 9 জন ভুগতেছে। কাদের কথা বলবো জানেন? আমাদের ব্রোকার স্যারদের কথা বলবো, বড় বড় ট্রাভেল এজেন্সির কথা বলবো, বড় বড় ভাইদের কথা বলবো, বড় বড় ভাইদের কথা বলবো। তাদের কারণেই আজকে বর্তমানে এই জিনিসগুলো ভুগতেছেন। আপনারা চিন্তা করছেন যে 2 মাসে ঢাকা শহরে একটা 5 তলা বাড়ি করব, বিন্দাস ধুমায় খাই, খাওয়ার সুযোগ পাইছি ধুমায়া খাই, যদ্দূর সম্ভব যতটুক যাওয়া সম্ভব যাই। আগেও বলছি যে আপনারা সবাই খুঁজেন যে এম্বাসিতে আমার বাপ দাদা 14 গোষ্ঠী আছে, তাদেরই করি। শোনেন, পানি যত ঘোলা করবেন না, একবার ঘোলা করবেন মাছগুলা সব উপরে উঠে আসে, পরে মাছ ধরা হয়ে গেলে পানি পুরো খালি হয়ে যায়, আবারও মাছ ধরতে চাইলে দেখবেন নিচে কিছু নাই। কথাটা এভাবেই বললাম, ঠিক আছে? সো পানি আপনারা এতটাই ঘোলা করে ফেলছেন, 2 মাসে বাড়ি করার জন্য আপনারা পানিটারে এতটাই গোলা করে ফেলছেন
যেটা বলার মতো, যার কারণে আজকে আপনাদের ক্যান্ডিডেটরা ভুগতেছে। আপনারা কতটুক ভুগছেন জানি না, গত 6 মাসে ভালোই কামাই ফেলছেন। অনেকে বলতেছেন যাক আলহামদুলিল্লাহ, যা কামানোর কামাইছি, আর কামানোর দরকার নাই। অনেকেই আছেন এই কথাটা বলতেছেন। আমি সবসময় মনে রাখবেন, আমি আবারও কথা বলতেছি, আমি সব ব্রোকার, সব ট্রাভেল এজেন্সি এবং সবার কথা বলতেছি না। আমি হাতে গোনা কিছু বাজে লোকের কথা বলতেছি, বাজে বিজনেস যারা করে আমি তাদের কথা বলতেছি। আমি এখনও বলি, ভালো লোক আছে বিদায় এখনও মালটাই লিগ্যাল প্রসেসে এসে তারা মালটাই কাজ করতে পারতেছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী যারা আছে, যারা অসাধু ব্যবসায়ী আছে, যে যাদের টার্গেটই হচ্ছে মালটা এনে দেন তারপর অন্য দেশে মুভ করে দেওয়া বা যা মন চায় তাই করো, আমি সেইদের কথাই বেশি বলতেছি। তো দেখুন, আপনাদের ভিএফএসে লোক আছে, আপনাদের যে বলবো আত্মীয় স্বজন আছে, মাল্টা এম্বাসিতে আপনাদের আত্মীয় স্বজন আছে। ঘোড়াডাঙ্গায় ঘাস খাওয়ার একটা লাইন রাস্তা করে ফেলছেন। কয়দিন খাইতে পারছেন ঘোড়াডাঙ্গায় ঘাস? আপনারা ঘোড়াডাঙ্গায় ঘাস কয়দিন খাইতে পারছেন? আমি ফার্স্টে থেকেই বলতেছি যে লিগ্যাল প্রসেসে আগান আপনারা। বাংলাদেশের ভিসা প্রসেস ঠিক থাকবে, বাংলাদেশিরা ভিসা বেশি পাবে, ঠিক আছে? বাট আপনারা কি করছেন? আনলিগ্যাল প্রসেসে আপনারা আগিয়েছেন। মালটা আপনারা 2 টাকা কম খরচ করার জন্য এখানে এসে 5 টাকা প্যাসেঞ্জারের কাছ থেকে 1 লাখ 1.5 লাখ টাকা আরও বেশি নিয়ে আপনাদের বলতেছেন আমার বাপদাদা 14 গোষ্ঠী আছে, অ্যাম্বাসিতে আমার ভিসা করায় দিবে। কেন? টাকার লোভটা কেন তাদের দেখাইছেন? এখন দোষ দিতেছেন কাকে? এখন প্রপারলি দোষটা কারে দিতেছেন? প্রপারলি দোষটা দিতেছেন এখন, আমিও কিছুক্ষণ আগে ইন্ডিয়ারও বললাম, ঠিক আছে? কিন্তু ওই যে দুধের মধ্যেই, ঠিক আছে, কিন্তু প্রপারলি দোষটা কিন্তু তাদের উপরে দিয়ে দিতেছেন, আপনাদের উপর থেকে দোষটা সরাই ফেলতেছেন। কিন্তু মাস্টার মাইন্ড কারা জানেন? এই বাংলাদেশের আমাদের যেই দালাল চক্রগুলো আছে, মাস্টার মাইন্ড তারা মাস্টার মাইন্ড। এই মাস্টার মাইন্ডের কারণে আপনার বহুত প্যাসেঞ্জার এই যে আজকে পাসপোর্টগুলো রিটার্ন নিতেছে, এই মাস্টার মাইন্ডগুলোর কারণে। কারণ এক হিসাবে আমি তাদের বলবো মাফিয়া, এক হিসাবে বলবো প্রতারকের মাফিয়া তারা। আপনারা এই রাস্তাটা কেন হাত আইছেন? কেন তাদের ওই টাকা দেওয়ার লোভ দেখাইছেন যে টাকা দিলে ভিসা দিব, টাকা না দিলে ভিসা দিব না? ওই রাস্তাটা কেন বিহেভ করছেন? আমি একদিনই বলছি যে মাল্টা এম্বাসিতে যদি ধরেন আপনার বাপদাদা 14 গোষ্ঠী থাকে, তাহলে এত রিফিউজ কেন হচ্ছিল? একটাও তো রিফিউজ হওয়ার কথা ছিল না, সবই তো ভিসা হয়ে যেত, কারণ সবই টাকা দিয়ে ছাড়তাম, সবই টাকা দিয়ে করে ফেলতাম। তাহলে আর মালটায় বসে ওই টাকাগুলো খরচ করার কি দরকার আছিল? কোম্পানির সাথে 3,000 বা 4,000 ইউরোতে কন্ট্রাক্ট করে অ্যাম্বাসিরে 1 লাখ টাকা খাওয়ায় আর বাকি টাকা প্রফিট করে ফেলতাম, নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমাসতেন ব্রোকাররা। সো কিছু কিছু লোক এই যে ঘোড়াডাঙ্গায় ঘাস খাওয়ার যে অভ্যাসটা করে ফেলছিলেন নিজের কিছুটা ফায়দার জন্য, কিন্তু ক্ষতি করলেন কই? পুরা বাংলাদেশের মানুষগুলোর ক্ষতি করে ফেললেন, ঠিক আছে? কোথায়? যে লোকগুলো এখন খালি হাতে ফেরত আসতেছে, ইভেন পূর্বে যারা রিফিউজ হয়েছে আমি তাদের কথাও বলবো। সো দয়া করে আমি আবারও বলবো যে দেখুন, নতুন একটা প্রসেস হয়তো বা চলে আসবে খুব শীঘ্রই, এ মাসেই চলে আসবে, আমি বারবার বলতেছি চলে আসবে। নতুন এই প্রসেসটা চালু হলে দয়া করে ইন্ডিয়ার মতো এভাবে পানিটা ঘোলা করবেন না। আল্লাহর রস্তে লাগে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করি যে ইন্ডিয়ার মতো এভাবে পানিটারে ঘোলা করবেন না। লিগ্যাল প্রসেসে লিগ্যালভাবে পেপার সাবমিট করেন, সব কিছু ঠিক রাখেন। রিজিক যার আছে তার ভিসা হবেই, রিজিক না হয় তার ভিসা হবে না। কিন্তু দয়া করে এভাবে আপনাদের ভিসা বিজনেসের এই টাকার কাঁচা টাকার লোভের কারণে বাংলাদেশের যে ক্যান্ডিডেট আছে তাদের এভাবে, মানে কি বলবো, আপনি একটা জিনিস চিন্তা করেন না, এই যে একটা ছেলে একটা ইন্ডিয়ায় 2 মাস 2.5 মাস যাবৎ থাকছে, 2 থেকে 2.5 লাখ টাকা খরচ করছে, প্রত্যেকটা ছেলের কি বাপের ব্যাংকের মধ্যে কি 2 থেকে 2.5 লাখ টাকা পড়েছিল? যে বলছে বাবা টাকা পাঠাও, আর টাকা পাঠাই দিয়েছে। কেউ আছে জায়গা বিক্রি করছে, কেউ আছে ধার নিছে, কেউ আছে লোন করছে, কেউ আছে সুদ টানতেছে। এখন সে বাংলাদেশে পাসপোর্টটা নিয়ে এসে সেই সুদটা টানবে, সেই সুদ টানার টাকাটাও তো তার কাছে থাকবে না। কি করবেন? আপনি তো আপনার পকেটের টাকা দিয়ে তাকে ইন্ডিয়ায় রাখেন নাই। সো আপনাদের বলবো যে দয়া করে সামনে যে প্রসেসটা আসতেছে এই প্রসেসটার মধ্যে অবশ্যই চেষ্টা করেন পানিটারে ঘোলা না করার জন্য, পানিটা জানি সাদাই থাকে। বরঞ্চ চেষ্টা করেন যে পানির নিচে যে কাদাটা আছে এই কাদাটা পরিষ্কার করে যাতে উপর থেকে পানির নিচটাকে জানি গ্লাসের মতো দেখায়, সেটাকে চেষ্টা করেন, ঘোলা করার চেষ্টা করেন না। আমি ব্রোকারদের প্রতি আমি এটা বলতে পারেন অনুরোধ করতেছি, কারণ আপনাদের অনুরোধ এই পর্যন্ত বহুতবার করছি, যেটা আসলে বইলা বোঝা আমি আসলে আমার বলার মতো ভাষা নেই আসলে, কতভাবে অনুরোধ করা যায়। সো দয়া করে বলবো যে নিজেদের পিঠটা বাঁচানোর জন্য যারা ক্যান্ডিডেট আছে তাদের মাইরেন না। সামনে যে প্রসেসটা আসতেছে, সো এটাকে বলবো যে অবশ্যই একটু পানিটা ঘোলা করেন না, পানিটা জানি সাদাই থাকে, সেটাও জানি ভোগটা করতে পারে, নাহলে কিন্তু প্রপারলি বন্ধ হয়ে যাবে।
তখন প্রপারলি বন্ধ হয়ে যাবে। অসৎ রাস্তায় হাঁটেন না, সৎ রাস্তায় হাঁটার চেষ্টা করেন, আমাদের বাঙালিদের জন্য সেটা ভালো হবে। কারণ যারা ক্যান্ডিডেট তারা এসব বুঝে না ভাই, তারা বুঝে না। আপনার কয় টাকা খরচ হয়েছে, আপনার কয় টাকা লস হয়েছে, আপনার এক পয়সাও লস হয় না আমার মতে আর কি। আমার মতে আপনার এক পয়সাও তাই না, কারণ আপনি যেটা নিয়ে যুদ্ধ করতেছেন সেটা ক্যান্ডিডেটের টাকা নিয়েই যুদ্ধ করতেছেন, আপনার নিজের পকেটের টাকা খরচ করে কিন্তু যুদ্ধটা করেন নাই। মানে যে ফাইল প্রসেসিং বলেন ওইখান থেকে যা পাঠাইছেন আপনার নিজের পকেটের টাকা দিয়ে না, ক্যান্ডিডেটের টাকাটা নিয়ে কিন্তু আপনি করছেন। সো সো করবো যে নেক্সট টাইম এই পানিটারে ঘোলা করবেন না। যে আপডেটটা আসতেছে সেটা খুব শীঘ্রই আমি সবার জন্য বলবো যে সেটা খুব শীঘ্রই চলে আসবে। আমি শুনছিলাম মেবি আগামীকাল হচ্ছে 10 তারিখ, সো 10 তারিখ বা 15 তারিখের মধ্যে একটা আপডেট চলে আসবে। এখন আমি এর পাশাপাশি আমি আমার এই ভিডিওর মাধ্যমে একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে ড্রিম মালটা যে আমি মেসেঞ্জার গ্রুপের কথা বলতেছি এবং তাদেরও বলতেছি এবং আরও কিছু মেসেঞ্জার গ্রুপের কথা বলবো। আরেকটা আছে, যাই হোক। সো ড্রিম মাল্টার কথা বলতেছে এবং আরও কয়েকটা গ্রুপের কথা বলতেছে, এখানে কিছু নামি দামি ব্রোকার দালাল চক্র কিন্তু আপনাদের সাথে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, আমি আপনাদের গ্রুপের মধ্যে যাওয়া বলার চেষ্টা করছিলাম, মানে ভাবছিলাম, পরে ভাবলাম যে না বলা হচ্ছে, তবে আমি তাদের নামটা বলতে চাচ্ছি না। আপনাদের গ্রুপের মধ্যে রিসেন্টলি এই সিচুয়েশন পানিটা ঘোলা হওয়ার কারণে আপনাদের গ্রুপের মধ্যে রিসেন্টলি খুব বড় বড় দালাল কিন্তু অ্যাড হয়ে গেছে, আপনাদের কমেন্টসও রিপ্লাইও দিচ্ছে তারা। ঠিক আছে, সো এই দালালগুলো থেকে নিজেদের কিছুটা বিরত থাকার চেষ্টা করেন, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে তারা এখন চেষ্টা করতেছে কি, সেটা হচ্ছে কি আপনাদের যত ধরনের গ্রুপগুলো আছে না, এই গ্রুপগুলোর মধ্যে যে আপনাদের মাইন্ডটাকে একটু চেঞ্জ করতে চাচ্ছে। ঠিক আছে, আপনাদের মাইন্ডটা একটু চেঞ্জ করতে চাচ্ছে যাতে তাদের উপর যে প্রেশারগুলো আসতেছে এই প্রেশারগুলো যাতে না পড়ে। ঠিক আছে, আর যে ভাইরা যারা পাসপোর্ট রিটার্ন পাচ্ছেন, ইভেন যাদের রিফিউজ দিয়ে দিছে, ঠিক আছে, আমি তাদের আসলে বলার মতো আমার কোনো ভাষা নাই ভাই। আমি এটা কখনো অ্যাকসেপ্ট করি, আমি ফার্স্টেও বললাম, আমি এখনও বলতেছি, আমি তো এইগুলো আমি আসলে কখনোই আশা করি না যে এরকম হবে, কখনোই না। তবে হ্যাঁ, যাদের রিফিউজ দিয়ে দিছে, ঠিক আছে, ভিসা পাওয়ার কথা কিন্তু রিফিউজ দিয়ে দিছে, আমি এই ক্ষেত্রে এই ভাইদের একটা কথা বলবো যে আপনারা আপনাদের ব্রোকার বা ট্রাভেল এজেন্সি তাদের বলেন যে আপনাদের এই রিফিউজের উপর আপিল করার জন্য। ঠিক আছে, রিফিউজের উপর আপিল করার জন্য আমার মনে হয় কাজ হবে। যাদের রিফিউজ করে দিচ্ছে সো তাদের বলবো আপনারা অবশ্যই আপিল করেন, পেপারসগুলো সম্পূর্ণ আবার চেক করে দেন, আপিল করেন, আপিল করলে দেন আপনারা আবার ফাইল সাবমিট করার একটা ব্যবস্থা মানে করেন আর কি। কারণ যেহেতু সামনে সরাসরি হয়তো বা মেবি মালটায় ফাইলটা যাবে মেবি। ঠিক আছে, সো কথা আর বেশি বাড়াবো না, একটু বেকাতারা কথাই বলছি, আর আমার আসলে কথা বলার মতো আমি, অনেকে আমাকে কমেন্টস করছেন রিপ্লাই দেওয়ার জন্য, কিন্তু ভাইয়া রিপ্লাই কী দিব, আসলে আমি নিজেও হতবাগা আমি নিজেই হতবাগ হয়ে গেছি যে আসলে কি হচ্ছে এসব। তারপর যখন মাথায় আসলো যে না একটু মনের কথাটা একটু খুইলেই বলি। ঠিক আছে, তবে হ্যাঁ কথার শেষে আবারও বলবো যে ভাই, ইন্ডিয়ান ভাই আপনারা যারা আছেন, স্পেশালি মাল্টা এম্বাসিতে যারা কাজ করে, ঠিক আছে, আপনারা বাংলাদেশে এসে একটু ঘুরে যান, আমাদের সাথে একটু দেখা করেন, আমাদের দেখেন বাঙালির মন কত বড়, বাঙালির মন কত বড়। ঠিক আছে, বাঙালির মনটা কিন্তু ভাই অনেক বড়, কিন্তু আমাদের বাঙালিদের সাথে এভাবে করা উচিত হয়নি। আপনি 2-4টা ব্রোকারের টাকার লোভের কারণে আপনার এই কাজটা যে বাঙালিদের সাথে করছেন এটা ঠিক হয় নাই। আর আপনারা যেটা করছেন সেটা হচ্ছে আপনাদের দোষে, কিন্তু আমি ফার্স্টেও একবার বলছি যে এম্বাসি যদি কখনো জানতে পারে মানে খারাপ পথ আপনি বেছে নিয়েছেন, ঠিক আছে, সেটা এম্বাসিতেই হোক, এম্বাসির বাইরে হোক বা আপনি অন্য কোনোই হোক, তারা কিন্তু টোটাল বিষয়টার প্রতি অ্যাকশন নেবে। এটা আমি আজ থেকে প্রায় 35 থেকে 40টা ভিডিও, মেবি 37 নম্বর ভিডিও, 35 থেকে 36টা ভিডিওর আগে আমি কথাটা বলছিলাম যে এম্বাসি যদি জানতে পারে যে ঘোড়াডাঙ্গায় ঘাস খাওয়ার ব্যাপার চলতেছে, ঠিক আছে, তারা কিন্তু টোটাল প্রসেসটাই বন্ধ করে দিবে। সো ঘোড়াডাঙ্গায় ঘাস খাওয়াটা আমরাই শিখাইছি, ঠিক আছে, এবং তারাও খাওয়া শুরু করছে। ঠিক আছে, ব্রিটিশদের মতো আর কি, ব্রিটিশদের মতো চা খাওয়ানো শিখাই গেছে, চা খাওয়া ছাড়া এখন আর আমরা টিকতে পারি না। সো আমরা তো চা খাওয়ানো শিখাই দিছি, আমরা ইন্ডিয়ানদের চা খাওয়া শিখাই দিচ্ছেন, তারা কি চা ছাড়া কি আপনার সাথে করবে না। সো চা তাদের খাইতেই হবে। তো যাই হোক, যেটা রেজাল্ট হওয়ার কথা ছিল সেটাই রেজাল্ট হয়েছে। সো যে ভাইদের, আবার বলতেছি, যাদের পাসপোর্ট রিটার্ন দিয়ে দিচ্ছে এবং রিফিউজ হয়ে যাচ্ছে সেই ভাইদের কথা বলবো যে আপনারা যদি পাসপোর্ট আপনাদের যাদের ওসিতে যায় নাই উইদাউট রিফিউজ ছাড়া যদি আপনাদের ফাইল দেয়, সেটা অবশ্যই বাংলাদেশে এসে যেভাবে খুব শীঘ্রই 2-1-4-5-10 দিনের মধ্যে আপনারা একটা রেজাল্ট পেয়ে যাবেন, 15 তারিখের মধ্যে আশা করি একটা রেজাল্ট পেয়ে যাবেন, আপডেট পেয়ে যাবেন।
আপনাদের ট্রাভেল এজেন্সি ব্রোকার যে প্রসেসে আগাতে বলে সেভাবে যদি মেল করে দিতে বলে পেপারসগুলো অবশ্যই মেল করে সেই প্রসেস করে দেবেন। এবং এই অবস্থায় আমি আরেকটা কথা বলবো, আপনাদের যে পেপারসগুলা আপনারা রেডি করেছিলেন এম্বাসি ফাইল জমা দেওয়ার জন্য, সেই পেপারসগুলো যে প্রসেসে যে প্রসেসে আপনাদের ফাইলগুলো প্রসেস করে আপনারা সাবমিট করেছিলেন, সেম প্রসেসেই ফাইলগুলো সেন্ড করবেন। ঠিক আছে, সেম প্রসেসে ফাইলগুলো সাবমিট করবেন, পেপার সেট আপে জানি কোনো চেঞ্জ না হয়। ঠিক আছে, ইভেন যাদের রিফিউজ করে দিচ্ছে আমি তাদের বলবো অবশ্যই আপনারা আপিল করেন, এটা আপনাদের জন্য ভালো হবে। মালটা কিন্তু বলে নাই যে আমি বাঙালিদের ভিসা দিব না, মালটা কিন্তু বলে নাই। আরেকটা কথা সেটা হচ্ছে আমাদের মালটা হচ্ছে যথেষ্ট পরিমাণে ওয়ার্কার দরকার, এখন ওদের সিজন চলতেছে, ওয়ার্কারের জন্য ওদের লস হচ্ছে, কিন্তু ওয়ার্কারের জন্য ওদের কিন্তু লস হচ্ছে। সো আমি বলবো যাদের পাসপোর্ট রিটার্ন দিচ্ছে, যারা রিফিউজ খাচ্ছেন তারা অবশ্যই নেক্সট স্টেপের জন্য ওয়েট করেন, এবং অবশ্যই যাদের রিফিউজ হয়েছে তারা আপিল করেন। কথা একটু ঘুরায় পেঁচায় অনেক কথাই বললাম, সো জানি না কে কীভাবে নেবেন। তো আজকে এতটুকুই, কথার বেশি বাড়াবো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক দিবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করেন, যদি আমার চোখে পড়ে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমেই আমি আপনাদের রিপ্লাই দিব, কারণ আমার কমেন্টস বক্সে যে আমার রিপ্লাই দেওয়ার মতো সেই সময়টুকু আমার হাতে থাকে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিন, যত বেশি শেয়ার করবেন তত বেশি মানুষ জানতে পারবে। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।